একটা চাকরি পেলে দেখা যায় দুইটা ফ্যামিলি। একটা যদি মেয়ে চাকরি পায় তাহলে সেটা তার শ্বশুর ফ্যামিলিতে, স্বামীর ফ্যামিলিতে কাজ করে, বাপের ফ্যামিলিতে মুখ করে দেয়। একজন ছেলে যদি চাকরি পায় তাহলে তার শ্বশুরবাড়ির স্ত্রীর দিকটা সমুন্নত হয় এবং সে তার পুরো পরিবারকে দেখতে পারে। আমি চিন্তা করেছি যে এই উপকারটা করতে পারলে মানুষের, এই দুনিয়াতে তো মানুষ চিরদিন থাকবে না, এই উপকারটার মাধ্যমে সে কর্মে নিয়োজিত হইলো, তাই সে উপকারটা ভোগ করবে, আমাকে স্মরণ করবে এবং আমার জন্য দোয়া করবে। রেজিস্টার্ড প্রাইমারি স্কুলে যেই লোকগুলো আমার কাছে আসছিল তাদের আমি দুঃখ কষ্ট দেখেছি। সেখান থেকে আমার মনের ভিতরে যে না, যদি চাকরির মামলা আমার কাছে যখনই আসছে আমি একেবারে 100% দিয়ে চেষ্টা করেছি। আমি অন্যান্য মামলা নিলে আমার এই চাকরির মামলাগুলোয় ভীষণভাবে ক্ষতি হয়। আইনজীবী হিসাবে তো আপনি উপকার না করতে পারলে কারো তো ক্ষতি করার মতো সুযোগ নাই। আইনজীবী, ডাক্তার, এই পেশাগুলোকে আলাদাভাবে আপনাকে দেখতে হবে। চাকরি মামলাটা হলে যদি আপনার গুরুত্ব সহকারে না করেন তাহলে ওই যেই আপনার পিটিশনার এ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একজন চাকরি থেকে বরখাস্ত করলো, যদি আমি মামলাটা না জিতি, সঠিকভাবে উপস্থাপন না করি, আমার যদি বিচারপতি মহোদয়কে বোঝাইতে না সক্ষম হই, তাহলে তো আমি জিতবো না। তো সেক্ষেত্রে আমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাগুলো করতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় কর্মরত অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া স্যারের চেম্বারে। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনি সাধারণত চাকরির বিষয়টি নিয়েই আইনি লড়াই চালিয়ে যান এবং অত্যন্ত সফলতার সাথে আপনার এই লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, তাদের জীবনে ও জীবিকার একটি নিশ্চিত সন্ধান তারা পেয়েছে। ধন্যবাদ আপনার শিক্ষারালো.com-কে, ধন্যবাদ সকল দর্শকদের, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অনেক ইন্টারভিউতে ইতিমধ্যে দিয়েছি, যেটা অনেকবার বলেছি যে আসলে ওকালতিতে আসার পরে মানে স্পেসিফিক যে এটাই করব সেই বিষয় নিয়ে কখনই চিন্তা করা হয় না। ওকালতি শুরুতেই আমার চাকরি মামলা ছিল স্কুল এবং রেজিস্টার্ড প্রাইমারি স্কুল, এর মাধ্যমে সর্বপ্রথম যে মামলাটা ছিল সেটা আমার এলাকারই একটি ছেলের চাকরির মামলা ছিল, যেটা বনিয়ামিন নামে, আমি অনেক ইন্টারভিউতে বলেছি বনিয়ামিন নামে। বনিয়ামিনের ভোলা জেলা জজ কোর্টে সে চাকরি ইন্টারভিউ দিয়েছিল, রিটেন ভাইভা উত্তীর্ণ হওয়ার পরে তারপরে সে ওই চাকরিটা যোগদান করতে পারে না। পরবর্তী সময়ে আমার কাছে আমার এক পরিচিত জনের মাধ্যমে আসলে ওই মামলাটা আমি করি একটা কোর্টে, মহামান্য হাইকোর্টে, সেটা তার পক্ষে আসে। এরপরই আসে আমার কাছে যে আপনি জানেন যে 2010 সালে সারা বাংলাদেশে সরকার 42,000 সহকারী শিক্ষকের জন্য রেজিস্টার্ড প্রাইমারি স্কুলের সার্কুলার দেয়। সেখানে 42,611 জন উত্তীর্ণ হয়, তার ভিতরে 12 সালে 10,000-কে নিয়োগ দেয়, বাকি 32,000 নিয়োগ বঞ্চিত হয়। ওই মামলাটা আমার কাছে আসে এবং আমি ওই মামলাটা হাতে নেই। যদিও আমার আগে এই মামলাটা চলছিল, কিন্তু তারা একটা পর্যায়ে যেতে পারে না। পরবর্তীতে সময়ে আমি নিজে পার্সোনালি প্রায় 7 থেকে 8,000 মানুষের মামলা করি এবং টোটাল হলে যে 32,000 মানুষই চাকরি নিয়োগ পায়। তো সেক্ষেত্রে সেই মামলাটা আমি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে একদিনই 301টা রিট পিটিশন করেছি। সেখানে আমার রিট পিটিশনার ছিল শুধু 3,000, সর্বোচ্চ সংখ্যক রিট পিটিশনার ছিল। পরবর্তী সময় আপিল, রিভিউ, কন্টেম্প ফেস করে আমি ওই 32,000 সকল, আমার এর ভিতরে প্রায় 7 থেকে 8,000 ছিল, সবাই চাকরিতে নিয়োগ পেয়েছে। এখন যারা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছে। এর পরিপ্রেক্ষিতে আর যেটা আপনি আমাকে বলেছেন যে চাকরি মামলাটা আলাদাভাবে, যে আসলে তো মানুষ বেঁচে থাকে কর্মের মাঝে, আর আমাদের দেশ ভৌগোলিক কারণে, সামাজিক কারণে আমাদের দেশের একটা চাকরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখনই আমার কাছে প্রাথমিক পর্যায়ে ছোট ছোট চাকরির মামলাগুলো আসছে, সেখান থেকে আমার ভিতরে একটা কৌতূহল দানা বাঁধেছে যে না, একটা চাকরি পেলে দেখা যায় দুইটা ফ্যামিলি। একটা যদি মেয়ে চাকরি পায় তাহলে সেটা তার শ্বশুর ফ্যামিলিতে, স্বামীর ফ্যামিলিতে কাজ করে, বাপের ফ্যামিলিতে মুখ করে দেয়। একজন ছেলে যদি চাকরি পায় তাহলে তার
শ্বশুরবাড়ির স্ত্রীর দিকটা সমুন্নত হয় এবং সে তার পুরো পরিবারকে দেখতে পারে। তো মানুষ বেঁচে থাকতে একটা চাকরি আমাদের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই চাকরিটা যেহেতু মানুষের গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করেছি যে এই উপকারটা করতে পারলে মানুষের, এই দুনিয়াতে তো মানুষ চিরদিন থাকবে না, এই উপকারটার মাধ্যমে সে কর্মে নিয়োজিত হইলো, তাই সে উপকারটা ভোগ করবে, আমাকে স্মরণ করবে এবং আমার জন্য দোয়া করবে। আর এইটা তো ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী তো একটা জীবন আছে। মানুষ তো দোয়ার মাধ্যমে সদগায়ে জারিয়া হিসাবে আপনার কাছে যাবে। সেদিক থেকে বিবেচনা করে যখন আমি একের পর যে মামলা আসতো, চাকরি মামলাগুলো গুরুত্ব সহকারে করেছি। এবং আসলে চাকরির মামলাটা যদি চাকরি কেউ না পায়, রিটেন ভাইবা দিয়ে রেজিস্টার্ড প্রাইমারি স্কুলে যেই লোকগুলো আমার কাছে আসছিল, তাদের আমি দুঃখ কষ্ট দেখেছি। সেখান থেকে আমার মনের ভিতরে যে না, যদি চাকরির মামলা আমার কাছে যখনই আসছে আমি একেবারে 100% দিয়ে চেষ্টা করেছি। ওই আমার কাজ করাটা থেকেই, আমার যে ডেডিকেশনটা, সেটা থেকেই আমার হয়তো ভালোভাবে তারা চাকরিটা পেয়েছে, আমি সফল হয়েছি। সেখান থেকেই তো দেখা যায় যে আমার চাকরির মামলার দিকে ঝুঁকে যাওয়া আর চাকরির মামলা করা। আর এখন যেটা হয়েছে, যেটা নেই না, আমি অন্যান্য মামলা নিলে আমার এই চাকরির মামলাগুলোয় ভীষণভাবে ক্ষতি হয়। যে আমি অথবা অন্যান্য ফৌজদারি মামলা, অন্যান্য মামলা যদি আমি নেই, তাহলে সেই মামলাগুলো দেখা যায় যে আমি সঠিকভাবে সময় দিতে পারছি না, আমার ক্লায়েন্টরা ক্ষতিগ্রস্ত হবে। আইনজীবী হিসাবে তো আপনি উপকার না করতে পারলে কারো তো ক্ষতি করার মতো সুযোগ নাই। আইনজীবী, ডাক্তার, এই পেশাগুলোকে আলাদাভাবে আপনাকে দেখতে হয়। আর যেহেতু আমি অত্যন্ত যে আমি একজন মানুষের চাকরি ফিরিয়ে দেওয়ার, তার পদোন্নতি বঞ্চিত হয়েছে সেটা ফেরত দেওয়ার, তার প্রমোশন জন্য চাকরি, তার বদলি সুযোগ সুবিধার জন্য, পিআরএল, এলপিআর এর সুযোগ সুবিধার জন্য, এখন আমি চাকরি মামলাটা হলে যদি আপনার গুরুত্ব সহকারে না করেন, তাহলে ওই যেই আপনার পিটিশনার, এ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অন্যান্য মামলায় যেমন এখন আপনার একজন চাকরি থেকে বরখাস্ত করলো, যদি আমি মামলাটা না জিতি, সঠিকভাবে উপস্থাপন না করি, আমার যদি বিচারপতি মহোদয়কে বোঝাইতে না সক্ষম হই, তাহলে তো আমি জিতবো না। তো সেক্ষেত্রে আমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাগুলো করতে হয়েছে। আর এখন তো যেহেতু একটা পর্যায়ে চলে আসছি, এখান থেকে বের হয় সবকিছু সঠিকভাবে করাই কাজ, বের হওয়ার আর কোনো সুযোগ নেই।